আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৫ সনের ২৫শে ডিসেম্বর, সেদিন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে? রাজনীতির সুনামি, রাজনীতির কাল বৈশাখ, নাকি রাজনীতির মধু চন্দ্রিমা? বোঝার চেষ্টা করুন। সালটা হলো ২০২৫, আবার মাসটি হলো ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আবার তারিখটিও ২৫ তারিখ। কি হবে? জনাব তারেক রহমান সাহেব তার দীর্ঘ যে প্রবাস জীবন, সেই প্রবাস জীবনের পর তিনি বাংলাদেশে ফেরত আসবেন বলে একেবারে পাক্কা কমিটমেন্ট জাতির সামনে দেয়া হয়েছে। এবং এই যে গত ১৫ মাস ধরে অবিরতভাবে নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন ইত্যাদি যে সকল আশ্বাসবাণী বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এটির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসের ২৫ তারিখে। এখন ওই দিন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন শতভাগ নিশ্চিত। আর যদি ওই দিন তিনি না আসেন, তাহলে শতভাগ নিশ্চিত তিনি আর কোনোদিনই বাংলাদেশে আসতে পারবেন না। এরকম কথাবার্তা যারা বলার চেষ্টা করছেন, সেটার রাজনৈতিক রসায়ন নিয়ে আলোচনা করব। অনেকে প্রশ্ন করছেন যে তিনি এই মুহূর্তে বাংলাদেশে কেন আসছেন? তিনি কি নির্বাচনকে উপলক্ষ করে এই দেশ এবং জাতির প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য, এবং তার দলের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, সেগুলো পালন করার জন্য আসছেন? আর সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে যদি শিডিউলটি পরিবর্তিত হয়ে যায়, কোনো কারণে শিডিউলটি বাতিল হয়, কিংবা এই ২৫ তারিখের আগে এমন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় যে নির্বাচন পিছিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য, তাহলে তিনি কি আসবেন? এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে না, তিনি রাজনীতির জন্য আসছেন না, তিনি মূলত তার গর্ভধারিণী মা, তাকে দেখার জন্য আসছেন। তিনি মুমূর্ষু, হয়তো জরুরি কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন। এটা বলার অপেক্ষা রাখে না, আর বলা উচিত নয়। আপনারা সবাই জানেন, যখন হাসপাতালে কোনো একজন রোগী খুব মুমূর্ষু অবস্থায় থাকেন, তখন এমন কতগুলো পর্যায়ে এসে যায় তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারের যিনি কর্তা, তার কর্তব্য থাকে। তো জনাব তারেক রহমান সাহেব যদি সেই কর্তব্য পালন করতে আসেন, তাহলে সবার প্রশ্ন যে কেন ২৫ তারিখ? যদি তার মায়ের জন্য আসেন, তাহলে কেন আজকে আসলেন না? এই প্রশ্ন অনেকে করার চেষ্টা করছেন। তো আমরা তার ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তিনি তার মায়ের জন্য আসবেন, আসবেন না, এই বিষয়গুলো এখানে ড্রপ করি এই পর্যন্তই। আমরা শুধুমাত্র রাজনীতির যে প্রেক্ষাপট পরিস্থিতি, তিনি এলে কি পরিবর্তন হবে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমত আমি আমার ব্যক্তিগত যে অভিমত, সেই অভিমত হলো এই সময়টি তারেক রহমান সাহেবের জন্য দেশে ফেরা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। কিন্তু নেতার দায়িত্ব হলো ঝুঁকি নেওয়া, শতভাগ ঝুঁকি নেওয়া। যারা সেই ঝুঁকি নিতে পেরেছেন তারাই জীবনে সফল হয়েছেন। যদি তারেক রহমান সাহেব এই সময়টিতে বাংলাদেশে আসেন এবং মাত্র ১৫টা দিন শক্ত হাতে তিনি তার দলকে পরিচালনা করতে পারেন, নির্বাচন পরিচালনা করতে পারেন, নিজে প্রার্থী হতে পারেন, এবং অন্যান্য যারা তার দলের প্রার্থী তাদেরকে তিনি উৎসাহিত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, বিদ্রোহ যারা করবে তাদেরকে শাস্তি দিতে পারেন, তাহলে যেদিন তিনি বাংলাদেশে পা দেবেন সেই দিন থেকে পরবর্তী ১৫ দিন তিনি একেবারে অঘোষিত প্রধানমন্ত্রী থাকবেন। তাকে কেন্দ্র করেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, এবং রাজনীতির ভাগ্য আকাশে তার অবস্থান হবে জাস্ট লাইক একেবারে ফুল মুন, পূর্ণিমার ভরা চাঁদের মতো। তাদের সেই যে চাঁদের সেই যে প্রভা বা কিরণ, সেই কিরণে জামাতের আমির বা এনসিপির কোনো নেতা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টা মণ্ডলী, কারোর কোনো প্রতিচ্ছবি থাকবে না। চারিদিকে শুধু তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি থাকবে যদি তিনি সফল হন। আর যদি
তিনি সফল না হন সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আরেকটু বলে নেই যে তার এই সময় তার আগমনকে সফল করার জন্যে কি করতে হবে। আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন, যেদিন তারেক রহমান সাহেব আসবেন সেদিন বাংলাদেশে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তো সেটি হওয়ার জন্য ঢাকা শহরে অ্যাটলিস্ট ১ কোটি লোকের সমাবেশ, মানে ১ কোটি তো আসলে সম্ভব নয়, ১,৫০,০০০ হলেই মানুষ বানিয়ে বলবে যে ১ কোটি হয়েছে। সেই এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকার শহরে লোকের লোকারণ্য হতে হবে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে। কোনো ওই মিছিল মিটিং ওরকম দরকার নেই, শুধু রাস্তার দুই পাশে তার জন্য দাঁড়ালেই হয়ে যাবে ২৫ তারিখে। এটা যদি বিএনপি না করতে পারে, অর্থাৎ ৫০ লাখ লোকের যদি তারা আয়োজন করতে না পারে, তাহলে ওনার এই আশাটা ওনার জন্য বুমেরাং হয়ে যাবে, কোনো কম্পন তৈরি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি এখন জাতীয় নেতা, সম্ভাব্য প্রধানমন্ত্রী, নির্বাচন হলেই তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা বিএনপি প্রচার করছে। তো সেক্ষেত্রে তাকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য দেশের বরেণ্য এবং প্রিয় মুখগুলোর উপস্থিতি এয়ারপোর্টে অপরিহার্য। সেক্ষেত্রে অধ্যাপক, মানে টেলিভিশনে যে সকল প্রিয় মুখগুলো রয়েছে তারা, দেশের বরেণ্য যে সকল ব্যক্তি রয়েছেন তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সবাইকে বিএনপি দাওয়াত দিতে পারে। তো সেক্ষেত্রে যে সকল স্টার পলিটিশিয়ান রয়েছেন, সিনিয়র সকল দলের, জামাতের, বিএনপির, এমনকি আওয়ামী লীগের যে সকল ক্লিন লোকজন রয়েছেন, এরকম ২০০ থেকে ৩০০ লোকের যদি একটা সমাবেশ, জাস্ট উনি আসলেন, এয়ারপোর্টে নেমেই তাদের সবার সঙ্গে করমর্দন করলেন, তারপর তিনি জনতার মধ্যে দলের কাছে চলে গেলেন, কিন্তু তার যে রিসেপশনটা এটা সর্বদলীয় হলে, সব দলীয়, মানে এখানে অধ্যাপক, মানে সকল পেশার, সাংবাদিক, সাহিত্যিক, সব সিনিয়র লোকজন, মানে দলীয় পাণ্ডা দিয়ে হবে না, তাকে যদি জাতীয় নেতা হিসেবে অভিহিত করতে হয়। এবং বিএনপি এই সময় দাওয়াত দিলে সেখানে যাবে না খুব অল্প লোক আছে, এবং তাদেরকে ওইভাবে সম্মান দিয়ে ভিআইপি লাউঞ্জে নিয়ে এরকম ১০০, সিলেক্টিভ ১০০, সেই ১০০-র মধ্যে হয়তো বিএনপির শীর্ষ নেতা থাকতে পারে ১০ জন, বাকি ৯০ জন দলের বাইরে, বিভিন্ন শ্রেণী পেশা থেকে ৯০ জন লোককে সিলেক্ট করে যদি ওনার সঙ্গে জাস্ট একটা ফটো সেশন করা যায়, তারপর তিনি জনগণের মধ্যে হারিয়ে গেলেন, এটা তার জন্য একটা গ্র্যান্ড রিসিপশন হবে, তিনি একজন সার্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এই কাজটি তিনি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার পরে আর দ্বিতীয়বার সম্ভব হবে না। দ্বিতীয়বার আর এটা উনি, মানে দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা আর ওনার পক্ষে সম্ভব হবে না, সার্বজনীন নেতা, তখন তিনি শুধুমাত্র দলীয় নেতা হয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি যে কর্মকাণ্ডগুলো করবেন সেই আগামী ১৫ দিন, অর্থাৎ ২৫ তারিখ থেকে শুরু করে পরবর্তী জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত ওনার যে কর্মকাণ্ড, ওনার যে কর্মসূচি, এগুলো একটা শিডিউল যদি দলীয় নেতাকর্মীদেরকে দেওয়া হয় যে উনি এই কটা থেকে এই কটা এই কাজগুলো করবে, তাহলে অনাহত ভিড়, ভাট্টা, দাবি দাওয়া, তারপরে শেষে অনিয়ন্ত্রিত জনসভা, মিটিং, বৈঠক, এগুলো থেকে জনাব তারেক রহমান সাহেবকে আলাদা করে রাখা যাবে, এবং তার সময়টিকে ব্যস্ত রাখতে না পারলে এই যে তার আগমনটা পুরো বুমেরাং হয়ে যাবে। ৩ নম্বর আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় যে তিনি তার ইচ্ছা মতো সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে ব্যস্ত সময় কাটাবেন, সেক্ষেত্রে মানুষের যে আগ্রহ, সে আগ্রহ আসলে ২৪ ঘন্টার বেশি থাকে না, আবেগও ২৪ ঘন্টার বেশি থাকে না। তো দেখা গেল যে প্রথম দিন আসলো ৫০ লাখ লোক আসলো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেখা গেল যে ২,০০০ লোকও আসছে না কোথাও। এর কারণ হলো তিনি তো তার বক্তব্য দিয়ে সোশ্যাল মাধ্যমে তিনি প্রতিদিনই কয়েকবার হাজির হচ্ছেন। তো এই জনসভাতে গিয়ে বা মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করার জন্য যে ধরনের ন্যারেটিভ, যে ধরনের বক্তব্য, যে ধরনের নিত্য নতুন বিষয়াদি দরকার, এটা এই সময়টাতে সেই পরিবেশও নাই, পরিস্থিতি নাই, সে শব্দ রচনা করা সম্ভব নয়, আর মানুষের এখন ওইদিকে ধৈর্য নাই। ফলে উনি আসার পরে যদি উইদিন 1 উইক, ১ সপ্তাহের মধ্যে তার ব্যাপারে জনগণের আগ্রহটা না থাকে,
তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য হয় কি, এই যে তিনি এসছেন, প্রথম দিন যে লোক হবে, তারপরে তার যে পাবলিক মিটিংগুলো হবে, সেই পাবলিক মিটিংগুলো একটার পর একটা। তিনি বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন, হেলিকপ্টারে চড়লেন, হেলিকপ্টারে গিয়ে বরিশাল নামলেন, 4টে বিভাগীয় শহরে গেলেন। মানে তখন এই জোয়ারটা যদি কন্টিনিউ বিএনপি না করতে পারে, তাহলে জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আর ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আর হেফাজতের আমির অথবা তাবলিকের আমির অথবা মামুনুল হক সাহেব, এদের মধ্যে খুব বেশি ডিফারেন্স হবে না। এটাকে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এই প্রস্তুতিটা নিতে হবে। আরেকটা জিনিস আমার কাছে খুব ভয় লাগছে, সেটা হলো বিভাগীয় যে বৈঠকগুলো হবে, সেই বৈঠকে প্রার্থী, কমিটি, এই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড রকম দ্বন্দ্ব এবং সংঘাত হবে। তো সেক্ষেত্রে মঞ্চে ওঠা নিয়ে, মঞ্চের সিট নিয়ে প্রচণ্ড মারামারি সব জায়গাতে হয়, চেয়ার ছোড়াছুড়ি হয়। এই জন্য মঞ্চ রক্ষা করা, মঞ্চে কারা বসবে, কারা বক্তব্য দিবে, আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের যে বৈঠকগুলো হবে, নির্বাচনী বৈঠক, সেই ক্ষেত্রে ওখানে প্রার্থীদেরকে ইনক্লুড না করাটাই বেটার। প্রার্থীরা আসারই দরকার নেই, প্রার্থীরা যার যার এলাকায় কাজ করতে থাকবে, কেবলমাত্র ভোটার আসবে, সাধারণ আসবে, যাদের চেয়ার মঞ্চ কোনো কিছু দরকার হবে না। ওনার যারা সফর সঙ্গী 4-5 জন যারা ভালো বক্তব্য দেন, সেই বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সব মিলে 6-7 জন তারা বক্তব্য দিলেন এবং সেখান থেকে চলে আসলেন। প্রার্থীরা তার নির্বাচনী এলাকায় থাকবেন। প্রার্থীরা যদি একত্র হতে যায়, প্রার্থীরা মানে ওখানে আসলেই দেখা গেলো যারা মনোনয়ন পেয়েছেন আর যারা পাননি